হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এইটা মূলত জানুয়ারির 19 তারিখের ভিডিও অ্যান্ড আপনারা নিশ্চয়ই ভাবছেন যে হুটহাট করে আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে কোথায় চলে যাচ্ছি। তো কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো, আপনারা জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ব্লগটি দেখতে থাকুন। তো জানুয়ারির শুরুতেই আমি একটি অ্যাপ্লিকেশন করেছিলাম অন্য একটি দেশে, ইউরোপের মধ্যেই। তো সেখানে আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। সেম জায়গায় আমার ভাইও অ্যাপ্লিকেশন করেছে, তো আমরা ভাই বোন মিলে ওখানে যাচ্ছি। তো কোন জায়গায় যাচ্ছি এটা কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করছি। ততক্ষণে আমার কাছে যখন প্লেন টেক অফ করে তখন আমার কাছে এই ভিউটা দেখতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লেনের উপর থেকে আমি যখন নিচে তাকাই তখন আমার কাছে দেখতে এই শহরগুলো খুবই ভালো লাগে। বিশেষ করে যখন মেঘের উপর উঠে যায় তখন উপর থেকে মেঘগুলো দেখি কি যে ভালো লাগে, আমার কাছে ইচ্ছে করে একদম ছুঁয়ে ছুঁয়ে দেখি। তো ওখানে আমার মেয়েও দেখছিল অ্যান্ড সে আমাকে কোনোভাবে অ্যালাউ করছিল না যে আমি দেখবো। সে বারবার বলছে যে না, তুমি দেখবে না, এটা শুধু আমি দেখব। তো আমরা যারা নর্দার্ন এরিয়াতে থাকি তারা নিশ্চয়ই চিনবেন আল্পস। তো এগুলো হচ্ছে আমাদের ইতালির নর্দার্ন এরিয়ান আলপি, যা দেখতে খুবই সুন্দর। চারপাশে পাহাড় আর পাহাড়, আর সবগুলোই কিন্তু বরফে ঢাকা, খুবই সুন্দর। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি অ্যান্ড এখন বলারও সময় হয়ে গিয়েছে। সাসপেন্স ভেঙে বলে দিই যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি আয়ারল্যান্ডে। অ্যান্ড আয়ারল্যান্ড কেন বলা হয়, এটা উপর থেকে এই সিনটা দেখার পরে মনে হলো যে আসলে এটা একটি ল্যান্ড, খুবই সুন্দর। চারপাশে এই ল্যান্ডগুলো এমন মনে হচ্ছে যেন একদম ছবিতে যেরকম করে এঁকে রাখে ওরকমই। আমার কাছে খুবই ভালো লাগছিল। এই তো আমরা ল্যান্ড করে ফেলেছি অ্যান্ড এখন আমরা এয়ারপোর্টের বাইরের দিকে যাচ্ছি। অ্যান্ড এয়ারপোর্টটা বেশ বড়ই ছিল। যখন আমরা বাহিরে যাই তখন দেখলাম যে এই এয়ারপোর্টের অপোজিটে আরো একটি টার্মিনালের কাজ করছে। তো খুব শীঘ্রই সেই টার্মিনালটাও অন করা হবে। একটা বিষয়ের ব্যাপারে আমার কিন্তু জানা ছিল না, কিন্তু আয়ারল্যান্ড যাওয়ার পরে জানতে পারলাম যে আয়ারল্যান্ড একটি বিশেষ জিনিসের জন্য খুবই বিখ্যাত, সেটা হচ্ছে গ্রিনেস অ্যান্ড হেনিকেন, মানে বিয়ার। তো বিয়ারের জন্য অনেক বেশি বিখ্যাত, তাই জায়গায় জায়গায় একদম প্রত্যেকটা জায়গায় সেই গিনেস অ্যান্ড হেনিকেনের লোগো লাগানো ছিল। তো এখন আমরা এয়ারপোর্টের সামনে চলে এসেছি বাসের জন্য ওয়েট করতে, কারণ আমরা যাব সিটি সেন্টার অ্যান্ড সিটি সেন্টার এয়ারপোর্ট থেকে 15 থেকে 20 মিনিটের রাস্তা। সিটি সেন্টার চলে এসেছি। এখন আমরা আগে আমাদের হোটেল রিসেপশনে যাব, যেহেতু আমাদের এখনো 1 থেকে 2 ঘন্টা চেকিং এ টাইম লাগবে। তাই আমরা রিসেপশনে এসে আমাদের ব্যাগ এন্ড ব্যাগেজ গুলো রেখে আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে, যেহেতু আজকে দুপুরে আমরা লাঞ্চ করিনি। খাওয়া দাওয়া শেষ করে এসে আমরা আমাদের চেকিংটা করে নিয়েছি। এখন আমরা আমাদের রুমে চলে যাব। তো আপনাদেরকে রুম টুরটা দিয়ে দিই। রুমে ঢোকার শুরুতেই কিন্তু একটি ওয়াশরুম ছিল, তাই কেউ কিছু ভাববেন না, আমি শুরুতে ওয়াশরুম দেখাচ্ছি। তারপর এটা হচ্ছে আমাদের হল এরিয়া। এই যে উপর থেকে আমার মেয়ে জুতা খুলে মারলো, কারণ সে, এটা যেহেতু একটি ডুপ্লেক্স রুম, তো সে উপরে গিয়ে জাম্পিং করছিল, অনেক এনজয় করছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের হল এরিয়া অ্যান্ড আমার খুবই পছন্দ হয়েছে। চারপাশে একদম খোলামেলা আছে। এটা আমাদের ডাইনিং টেবিল অ্যান্ড ওখানে আমার আগামী 3 দিনের জন্য আমার ছোট্ট কিচেন। অ্যান্ড কিচেনটা এত টাইনি ছিল অ্যান্ড এত কিউট ছিল, আমার খুবই পছন্দের ছিল। এটা যেহেতু একটি এয়ারবিএনবি, তাই এখানে সব ধরনের গ্যাজেটস দেওয়া ছিল। এখানে কফি মেশিন, ব্লেন্ডার, তারপর চুলা, ওভেন, ফ্রিজ সব কিছুই ছিল। তো আমার কোনো কিছুই নিয়ে পেরেশানি হতে হয়নি, জাস্ট আমি রান্নাবান্না করব যদি করার হয়। বাসার উপরে যখন দেখি তখন উপরে যে সিলিংটা দেখে আমার কাছে অনেকটা একটু রাজকীয় রাজকীয় ভাব আসছিল। একদম মনে হয় যেন একটি রাজা মহারাজাদের বাড়িতে যেরকম ডেকোরেশন করা থাকে ঠিক ওরকমই আর্ট করা
করা, তো আমার খুবই পছন্দ হয়েছে। And উপরে এসে যে আমার মেয়ে সে বেডের উপর জাম্প করছে, তো এটা মূলত আমাদের বেড ছিল, কিন্তু আমি উপরে ঘুমাইনি কারণ যেহেতু আমার বেবি আছে সে বারবার লাফায়, তো কোনো যদি বিপদ হয়ে যায়, তাই আমরা নিচে একটি সোফা কাম বেড ছিল সেখানেই ঘুমিয়েছি। তো এখানে আমার ভাই একটু সিটি এক্সপ্লোর করতে গেল, সেদিন আর আমরা বের হলাম না যেহেতু অনেক রাত হয়ে গিয়েছেন, আমরা অনেক টায়ার্ড ছিলাম বেবি নিয়ে। এর পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি শাটারটা তুলে দেখলাম যে বাহিরে আজকে হালকা একটু রোদ উঠেছে। তো রাত ধরে বৃষ্টি হয়েছিল, কিন্তু তখন একটু হালকা রোদ দেখে একটু ভালো লাগছিল যে যাক ভালো হয়েছে, আমরা একটু বাইরে ঘুরতে যেতে পারবো। ইতালির ওয়েদারের সাথে যদি আমি আয়ারল্যান্ডের ওয়েদার কম্পেয়ার করি, তাহলে একদমই টোটালি আকাশ এবং পাতালের ব্যবধান হবে। কারণ ইতালিতে আমরা যখন যেই সিজনে যেটা থাকার সেটাই ছিল, তো যেমন আমরা সামারে রোদ দেখতে পাই এবং উইন্টারে বৃষ্টি মেঘ সবই দেখি, কিন্তু আমাদের ওয়েদার অনেক অনেক বেটার আয়ারল্যান্ড থেকে। কিন্তু আয়ারল্যান্ডে যারা থাকে তাদের একটাই কমপ্লেন যে ওখানকার ওয়েদার অলওয়েজ মেঘলা হয়ে থাকে, বৃষ্টি থাকে। তো যাই হোক, তারপর আমি এখানে নাস্তা বানাতে আসলাম। এখানে আমি চা বানাচ্ছি, যদিও আমি বাসা থেকে সব নিয়ে এসেছিলাম, চা পাতা, চিনি, দুধ সবকিছুই, কিন্তু যেহেতু এখানে ওরা দিয়ে রেখেছে তাই আমি আর ওগুলো ইউজ করিনি। তো আমি এখানে আমার এবং আমার ভাইয়ের জন্য চা বানিয়ে নিচ্ছি, তারপর আমরা ব্রেকফাস্টটা করে নিব। ওইদিকে আমার মেয়ে ডিমান্ড করলো সে রং চা খাবে না, সে দুধ চা খাবে, তাই আমি তার জন্য আলাদা করে দুধ চাও বানিয়ে দিব। তো সে যেহেতু আমার আব্বু আম্মুর সাথে মাঝে মধ্যে নাস্তা করেন, আব্বু সকালবেলা দুধ চা খায় ইদানিং, তাই আমার মেয়েরও অভ্যাস হয়ে গিয়েছে, এখন সেও মাঝে মাঝে দুধ চা খেতে চায়। আমার ভয়েস শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমার প্রচন্ড রকমের ঠান্ডা লেগেছে, আমার গলা একদম বসে গিয়েছে, তাই আমার ভয়েসটা একটু অন্যরকম মনে হচ্ছে। তো আমি কিন্তু আসার সময় বিস্কিট, কেক এগুলো নিয়ে এসেছি, আর এখানে আসার পরে টুকিটাকি কিছু ফ্রুটসও কিনেছি, কারণ ফ্রুটস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো যেহেতু আমার বেবি আছে তার জন্য তো আরও বেশি ইম্পর্টেন্ট, তো আমি তাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, অ্যান্ড এখন আমি আমার ভাইও খেয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট শেষ করেই আমরা রেডি হয়ে যাব, যেহেতু আজকে আমাদের ইন্টারভিউ ছিল। আমি রেডি হওয়ার পর আমার মেয়ে বলছিল আম্মু একটু প্রিন্সেসদের মতো ঘুরে দেখাও আমাকে, তো আমি ওইখানে এত ঢং করছিলাম, মানে মা মেয়ে দুজনেই একা ছিলাম তো বাসায়, তাই কি করব বুঝতে পারছিলাম না। আর বাহিরে ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল, তো এই তো এখন সে আমাকে দিয়ে ঢং করি, এখন সে নিজেও ঢং করছে, আর আমার মেয়েটা এত ঢং করে মাশাআল্লাহ, অনেক দুষ্ট হয়ে গিয়েছে। তো ওর এই দুষ্টমিগুলো দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কারণ জানি না কখন চোখের পলকে আমার মেয়েটা বড় হয়ে যাবে একদিন, তাই আমি চাই সে এতটুকুই থেকে যাক এবং সে দুষ্টমি করুক। সে দুষ্টমি করলে আমারও ভালো লাগে, আমারও সময় কাটে খুব ভালো। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর আমরা মা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালা দিয়ে দেখছিলাম। তো যেহেতু আমাদের বের হতে হবে, তাই আমরা একটু টেনশনে ছিলাম যে কিভাবে যাব, যেহেতু আমাদের কাছে ছাতাও নেই। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল 3:30 থেকে, তাই আমরা ঠিক করেছি যে আগে আমরা লাঞ্চ করে যাব। যেহেতু ওখানে একসাথে অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, তাই আমরা নেটে সার্চ করে দেখছিলাম যে কোনটা রিভিউ বেশি ভালো। তো আমরা কিন্তু একবার করে সবগুলো রেস্টুরেন্টের খাবারই ট্রাই করেছিলাম। তো সবচেয়ে বেস্ট যেটা আমাদের কাছে মনে হয়েছিল সেটা ছিল হচ্ছে ইন্ডিয়ান টিফিন, বেস্ট একটি প্লেস। আপনারা যদি কখনো সিটি সেন্টার যাওয়া হয় ডাবলিনে, তো আপনারা অবশ্যই যাবেন। অ্যান্ড ওখানে যে রিসেপশনিস্ট ছিল, যে মেয়েটা ছিল নম্রতা, ট্রাস্ট মি, ও এত ভালো, এত কিউট একটি মেয়ে, আমার তো এত ভালো লেগেছে ওকে। অ্যান্ড ওর সাথে আমার বন্ডিংটা মানে 3 দিনে মাত্র এত ভালো হয়ে গিয়েছে যে মানে আমরা একে অপরকে লিটারেলি এখানে আসার পর মিস করছিলাম। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আমি যখনই ডাবলিন যাবো আমি ওর সাথে অবশ্যই দেখা করব। দেন ফাইনালি আমি ইন্টারভিউ দিতে চলে এসেছি, আর এখানে আমার ডকুমেন্টস কপি করে নেওয়া হচ্ছিল, তাই আমি অপেক্ষা করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি যেই কাজের জন্য গিয়েছি আমার কাজটা কমপ্লিট হয়েছে। অ্যান্ড আমাদেরকে ওখানে যেতে সাহায্য করেছিলেন এই আঙ্কেল, ইনিও কিন্তু আমাদের ফেনী দাগনভূঞার আশেপাশেই থাকেন। তো ওনাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য এটাই ছিল যে মানে একটা সেফটি ছিল, যেহেতু আমরা এখানে নিউ, আমরা কিন্তু চিনি না। তো আসার সময় আঙ্কেল বললো চলো তোমাদেরকে কফি খাওয়া। তো আমি ভাবলাম যে আঙ্কেল এত কষ্ট করে আমাদেরকে কোম্পানি দিল, তাই আমি কফিটা খাওয়াই আঙ্কেলকে। তো ওখানে যখন কফি অর্ডার দেয় আমি তো একদম হতভম্ব হয়ে গিয়েছি। এই কফিটা দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু এটা একদম বড় একটি সুপের বাটির মতো লাগছিল, অনেক কফি দিয়েছে, একদম আমাদের ইতালির মতো একদমই না কিন্তু।
অ্যান্ড ওখানে কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক অনেক বেশি, একদম ইতালি থেকে 4 গুণ বেশি এক্সপেন্সিভ। তো যেহেতু এক্সপেন্সিভ অ্যান্ড স্যালারিটাও কিন্তু তাদের মোটামুটি বেশ ভালোই দেয়। এরপর দিন আমরা যেহেতু ব্যাক করব ইতালিতে, তাই আজকে আমরা 2 ভাই বোন মিলে ভাবলাম যে যত বৃষ্টি ঝড় তুফান হোক আজকে আমরা বেরিয়ে একটু সিটি এক্সপ্লোর করব। তো বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। ওইদিকে আমার মেয়েটাও ঘুমিয়ে পড়েছে। তো যারা বাচ্চা নিয়ে যেতে প্ল্যান করছেন তাদেরকে আমি সাজেস্ট করব টাকা দিয়ে হলেও আপনারা কিন্তু বাচ্চার স্ট্রলারটা নিয়ে যাবেন প্লিজ। কারণ আমি আসলে টাকার কথা না, হুটহাট করে ইন্টারভিউর জন্য ডাকাতে আমি এত কিছু মাথায় ছিল না। আমি ভাবলাম মাত্র 2 দিনেরই তো ব্যাপার, আমি স্ট্রলার নিয়ে কি করব, তাই আমি আর নিই নাই। অ্যান্ড এখানে আসার পর আমার মেয়ের অবস্থা খুবই খারাপ ছিল, আমাদেরও অবস্থা খারাপ ছিল, কারণ বারবার ওকে কোলে নিতে হচ্ছিল যেহেতু অনেক ছোট। তার উপর আবার বাইরে অনেক বৃষ্টি ছিল, তো বৃষ্টির মধ্যে ওকে হেঁটে আনানো সম্ভব ছিল না। তারপর এখানে এসে আমরা খুব ইন্টারেস্টিং একটি জিনিস নিয়ে খুব মজা নিচ্ছিলাম। এই যে এই পোর্টালটা কিন্তু অনেক ফেমাস, এটা বড় বড় সিটিগুলোতেই থাকে, নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, আরো অনেক অনেক দেশে আছে এটা। তো এখানে সামনে দাঁড়ালে কিন্তু অপর সাইডে যে দেশেই হোক না, যে এখানকার মানুষগুলো তারাও কিন্তু আমাকে দেখতে পাবে লাইভ। তো জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। তো কিছুক্ষণ আমরা ওখানে দাঁড়িয়ে থেকে এরপর আমরা চলে যাচ্ছি ট্রাইনিটি কলেজের দিকে। তো ওইদিকে যেহেতু আমরা একটু টুকিটাকি শপিংও করব, ফার্স্ট টাইম গিয়েছি, তো বাসার সবার জন্য কিছু না কিছু নিব অথেন্টিক। তো এখানে সবাই আমাদেরকে সাজেস্ট করলো যে ক্যারলসে যেতে। তো ক্যারলসে কিন্তু ওদের সব অথেন্টিক জিনিসপত্র আছে, মানে ওদের কাপড় চোপড়, ওদের জিনিসপত্র। তো ওখান থেকে আমরা শপিং করে বাসায় চলে এসে এরপরে ডিনার করে ঘুমিয়ে পড়েছি। অ্যান্ড ডিনারে আমরা দুপুরের অবশিষ্ট খাবারগুলোই খেয়েছিলাম, কারণ অনেক বেশি রয়ে গিয়েছিল। তো ফাইনালি আজকে আমাদের লাস্ট মর্নিং এখানে, অ্যান্ড আজকে আমরা চলে যাব। তো আমার কাছে খুবই খারাপ লাগছিল, খুব কষ্ট লাগছিল, কারণ গত 3 দিন ধরে এটাই আমার ছোট্ট সংসার ছিল। এখানে আমি নাস্তা বানিয়েছি, কাজ করেছি, আমার বাচ্চাকে নিয়েছিলাম, তারপরে যাই হোক আমার কাছে খুবই খারাপ লাগছিল। তো শেষবারের মতো জানালাটা খুলে দেখছিলাম, বাইরে কিন্তু এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমার মেয়েরও কিন্তু মনটা খুব খারাপ ছিল, কারণ সে অনেক বেশি খুশি ছিল যে তার নিউ হাউস, সে বারবার বলছে আম্মু এটা আমার নিউ হাউস। তো আমার মেয়ের জন্য খুব কষ্ট লাগছিল। তো নেক্সট টাইম ইনশাল্লাহ গেলে আমরা চেষ্টা করব এই সেম অ্যাপার্টমেন্টটা নেওয়ার। তো এখন আমি নাস্তা বানিয়ে নিলাম। এখানে আমি চা বানিয়েছি আমার এবং আমার ভাইয়ের জন্য। তারপরে এখানে আমি ব্রেড আনিয়েছি, ডিম এনেছি। তো সব কিছু দিয়ে আমি ফ্রেঞ্চ টোস্ট রেডি করেছি। তো যেহেতু আজকে আমরা চলে যাব, তাই আমার আবার গুছগাছও করতে হবে। তো আমি সব কিছু ক্লিন করে রেখেছি, যেভাবে আমরা পেয়েছি সব কিছু ওইভাবেই রেখে যাচ্ছি। তো লাস্ট টাইম আমি আমার কিচেনকে বাই বাই বলে যাচ্ছি, অ্যান্ড লাইটটা অফ করতে আমার খুবই কষ্ট হচ্ছিল। তো এই তো আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব রেডি, এখন আমরা বেরিয়ে যাব। আসলে মেয়েদের জীবনের সংসার এমন একটা জিনিস যেটার প্রতি একবার মায়া বসে গেলে সেটা আর ছাড়তে ইচ্ছে করে না। তো এখানে 3 দিনের জন্য হলেও কিন্তু আমার ছোট্ট একটি সংসার ছিল, খুব সময়টা খুবই ভালো কেটেছে। তো আমার খুবই কষ্ট হচ্ছিল, বারবার আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ঘুরে ঘুরে। মনে মনে কিন্তু বোঝাতে না পারলেও আমার মেয়েরও কিন্তু খুব কষ্ট লাগছিল, সেও বারবার ঘুরে ঘুরে পুরো রুমটাকে দেখছিল। আমার লাস্ট কিছু ব্লগের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু কিছু অংশ কিন্তু মিউট করে দেওয়া হয়েছে, তাই অনেক জায়গায় আপনারা কিন্তু মিউজিক শুনতে পাবেন না, অনলি ভয়েস ওভার শুনবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন এটা হচ্ছে। মূলত এটা কপিরাইট স্ট্রাইকের জন্যই হচ্ছে। তো আমাদের ফ্লাইট যেহেতু বিকেলের দিকে, তাই আমরা অনেকক্ষণ বাইরে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে হাঁটাচলা করা অনেক কষ্ট হয়ে যাবে। তো আমরা ঠিক করেছি যে আমরা রিসেপশনে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করব তারা যদি আমাদের ব্যাগেজগুলো রাখে। তো ফাইনালি যখন আমরা তাদের কাছে যাই তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে, অ্যান্ড আমাদের ব্যাগেজগুলো তারা রেখেছে খুবই জেন্টলি। তো থ্যাংক ইউ সো মাচ ওদেরকে, ওরা আমাদের অনেক হেল্প করেছে। তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা ট্রাইনিটি কলেজ ঘুরতে যাব। দেন আসার পথে লাঞ্চ করে আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে এয়ারপোর্টের জন্য চলে যাব। ডাবলিন সিটিটা কিন্তু দেখতে মোটামুটি খুব ভালোই লাগে, অ্যান্ড খুবই বেশ জাঁকজমক আছে। তো সব কিছুই ঠিক আছে, জাস্ট একটাই সমস্যা, সেটা হচ্ছে ওয়েদার। সবসময় ক্লাউড হয়ে থাকে, মেঘলা মেঘলা বৃষ্টি সবসময় লেগে থাকে। যেহেতু এটা সমুদ্রিক এরিয়া, তাই এখানকার ওয়েদার সবসময় একদম মেঘলা হয়ে থাকে।
চাইলেই কিন্তু ডাবলিন পুরো সিটি আপনারা পায়ে হেঁটে দেখতে পারেন, কিন্তু যেহেতু আমার সাথে বাচ্চা ছিল, তার উপর আবার বৃষ্টি ছিল, তাই আমরা অনেকগুলো স্পটে যেতে পারিনি। যেমন আমরা ডাবলিন ক্যাসেল দেখতে পারিনি, তারপর আরো অনেক কিছু ছিল যেগুলো আমরা সময় এবং ওয়েদারের কারণে দেখতে যেতে পারিনি। তবে যতটুকুই দেখেছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই লেগেছে। ওখানকার ব্রিজগুলো কিন্তু বেশ ভালোই ছিল, অনেক সুন্দর ছিল। বিশেষ করে রাতের বেলা এক একটা ব্রিজে এক এক রকমের লাইটিং করা হতো। তো আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে, যদিও এর আগের দিন রাতে আমি ভিডিও করতে পারিনি, এসেছিলাম। তো এটা দেখতে খুব ভালো লাগছিল। আর ন্যাচারাল ভিউটা দেখতে কার না ভালো লাগে বলেন। পুরো ডাবলিন ট্যুর দেওয়ার পর আমার কাছে এই এরিয়াটা বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে ট্রাইনিটি এরিয়া। তো এখানে আমার বেশ ভালো লাগার কারণ হচ্ছে এখানে যারা ফুডি তারা চাইলে নানান ধরনের রেস্টুরেন্ট ছিল, ফাস্টফুড ছিল, আপনারা অথেন্টিক জিনিসপত্র টেস্ট করতে পারবেন। তো যখনই আসবেন অবশ্যই আপনারা ট্রাই করবেন এখানে এসে খাওয়ার। তো যেহেতু এটা হচ্ছে বিয়ারের রাজ্য, তাই এখানে অনেক ধরনের অপশন আছে। তো এখানে কিন্তু হালালও আছে, হারামও আছে, তো সেটা আপনারা নিজেরাই চুজ করে নেবেন। এরপর ট্রাইনিটি কলেজের পাশে কিন্তু এই চার্চটি অনেক ফেমাস। এটা ডাবলিনের সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রাল। যেহেতু আমাদের আবার এয়ারপোর্টের জন্য যেতে হবে, তাই আমাদের হাতে সময়ও কম ছিল, তো আমরা আর ভিজিট করতে গেলাম না চার্চ। ফাইনালি আমরা চলে এসেছি ট্রাইনিটি কলেজে। অ্যান্ড অনেক ফেমাস একটি কলেজ, এটা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একটি কলেজের মধ্যে। তো যারা চিনেন না তারা অবশ্যই নেটে সার্চ করে দেখতে পারেন ট্রাইনিটি কলেজ অফ ডাবলিন। অ্যান্ড কলেজটা কিন্তু বিশাল বড় ছিল। একদম দেখে আমার একটি শাহরুখ খানের মুভির কথা মনে পড়ে গিয়েছে। ওই যে মোহাব্বতে মুভির মধ্যে যে গুরুকুলটা দেখিয়েছিল, সেম ওরকমই মনে হচ্ছিল আমার কাছে। অনেক বড় কিন্তু এটা। তো ওখানে অনেক লম্বা একটি কিউ লেগেছিল ভিতরে যে মিউজিয়াম দেখার জন্য, ট্রাইনিটি মিউজিয়াম। কিন্তু সেখানে যেহেতু আমাদের টাইম নেই হাতে, এই যে অনেক বড় কিউ, তো আমরা ভিতরে গেলাম না। আমরা জাস্ট বাইরে থেকে ভিজিট করে, মানে গার্ডেন এরিয়াটা ভিজিট করে আমরা চলে যাব। তো কলেজ ভিজিট করে আমরা এখন চলে যাব হোটেলের দিকে। যেহেতু আমরা লাঞ্চ করিনি, তো লাঞ্চ করেই আমরা রওনা দিব।
তো লাস্ট বারের মতো চলে গেলাম আবারও ইন্ডিয়ান টিফিনে, ওইখানে নামরাতার কাছে লাঞ্চ করতে। তো নামরাতাকে যখন বললাম যে আজকে আমাদের লাস্ট ডে, আমরা চলে যাচ্ছি, সে খুবই স্যাড হয়ে গিয়েছিল, তার খুবই মনটা খারাপ ছিল। তো এখন লাস্ট টাইমের মতো আমরা লাঞ্চটা করে নিব। আজকের লাঞ্চটা একদম বেস্ট ছিল, গত কয়েকদিনের মধ্যেও মানে আমি বলবো যে এটা ছিল একদম বেস্ট, সব কিছুই অনেক বেশি বেশি মজা ছিল। তো খুবই মিস করছি, অ্যান্ড নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ আমি আবারও যাবো। অ্যান্ড আপনারাও কিনতে গেলে অবশ্যই ইন্ডিয়ান টিফিনসে লাঞ্চ ডিনার সব কিছুই করবেন। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই ওদের টিক্কা বিরিয়ানিটা মাস্ট ট্রাই করবেন, আই হাইলি রিকমেন্ড। তো খাওয়া দাওয়া শেষে আমরা রিসেপশন থেকে আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজগুলো নিয়ে বেরিয়ে পড়ছি, কারণ আমাদের ট্যাক্সি অলমোস্ট কাছাকাছি চলে এসেছে। তো ট্যাক্সি আসতে আসতে একটু সময় লেগেছে, তাই ততক্ষণে আমি একটি গরম গরম কফি নিয়ে নিচ্ছি, কারণ আমার প্রচুর ঠান্ডা লাগছিল। কফি খেতে খেতে ওইদিকে আমাদের ট্যাক্সিও চলে এসেছে, বারবার কল দিচ্ছিল। বৃষ্টির কারণে রাস্তায় প্রচুর জ্যামও ছিল, তাই আর যেতে যেতে আমি ভিডিও করিনি। এই তো আমরা এয়ারপোর্ট চলে এসেছি, অ্যান্ড যেহেতু আমাদের ফ্লাইটে এখনো অনেক সময় বাকি আছে, তাই আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম একদম রিল্যাক্সে। আমার মেয়ে কিন্তু প্রচুর টায়ার্ড ছিল, তাই সে আমার কোল থেকে নামছিল না। ওইদিকে আমার ভাই একদম সবগুলো ব্যাগ এন্ড ব্যাগেজ সে নিজে একাই বোঝা বয়ে নিচ্ছিল। আসলে ভাই বোন থাকলে যে কত উপকার হয় এটা একমাত্র তারাই বুঝতে পারবে যাদের ভাই বোন আছে। তো এয়ারপোর্টে এসে ফ্লাইটে ওঠার আগে আমি ভাবলাম আমার মেয়েকে ফ্রেশন আপ করে নিই। তো আমরা এখন চলে যাব ওয়াশরুমে, ওকে ফ্রেশন আপ করে তারপরে আমরা ফ্লাইটে উঠবো। এই তো আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে, এখন আমরা বোর্ডিং এর জন্য যাব। তো ওইদিকে তো আমার মেয়ের দৌড়াদৌড়ি থামছিল না, সে ফ্রেশন আপ হওয়ার পর একদম অনেক বেশি এনার্জেটিক হয়ে গিয়েছে। তো এখানে সে অনেক হ্যাপি যে সে তার বাবাকে দেখতে পারবে, তার বাবার কাছে যাচ্ছে। আসলে গত 3 দিন সে কিন্তু প্রচুর দুষ্টামি করেছে, অনেক জ্বালিয়েছে, অনেক কান্নাকাটি করেছে, কারণ সে তার বাবাকে খুব মিস করছিল, এন্ড সাথে তার নানা নানুকেও মিস করছিল। তাই সে এখন অনেক বেশি খুশি যে সে আবার বাসায় যাচ্ছে, তার বাবাকে দেখবে, নানা নানুকে দেখবে। এই তো আমরা প্লেনে উঠে গিয়েছি, আর আমার মেয়ে কান্না করছিল যে সে প্লেনে বসবে না, সে গাড়ি করে যাবে বাসায়। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, এন্ড বাহিরে আমার ভাই ওয়েট করছিল আমাদের জন্য। তো আমার বাসার পাশেই কিন্তু মালপেন্সা এয়ারপোর্ট, কিন্তু আমরা কোনো ফ্লাইট অ্যাভেলেবেল পাইনি, তাই আমরা বেরগামো এয়ারপোর্ট থেকে এসেছি। ওইদিকে আমার ভাই তুহিনের তো অবস্থা খারাপ, সে এতগুলো ব্যাগেজ আগে এনেছে, তো তাকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল আসলে। তো এই তো আমার ভাই তুষারও চলে এসেছে, সে আসার সময় তার ভাগ্নির জন্য নিউটেলা ব্রেড নিয়ে এসেছে। তো আমার মেয়ে যেহেতু ক্ষুধার্ত ছিল, তো সে তার মামার থেকে সেটা নিয়ে খাচ্ছিল। আমার কিন্তু অনেক বেশি ব্লগ জমে আছে যেগুলো আমি এডিট করার টাইম পাচ্ছি না, আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি রেগুলার হতে পারছি না। হোপফুলি যে আপনারা আমার বিষয়টা বুঝতে পারবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, এন্ড আমার জন্য অনেক দোয়া করবেন। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, এন্ড আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।